স্বাগতম সবাইকে আমাদের এইচএসসি একাডেমিক বায়োলজি কোর্সের আরও একটি ক্লাসে এবং এই চ্যাপ্টার অর্থাৎ শৈবাল এবং ছত্রাক চ্যাপ্টারের একদম লাস্ট লেকচারে আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিক, যার নাম হচ্ছে লাইকেন সম্পর্কে। সো হোয়াট ইজ লাইকেন? লাইকেন সম্পর্কে জানার আগে আমাদের প্রথমে হচ্ছে এই জিনিসপাতিগুলো একটু ক্লিয়ার করতে হবে। ফার্স্টেই চলো আমরা জেনে নিই হচ্ছে সিনবায়োসিস, কিংবা আমরা যেটাকে বাংলাতে বলি হচ্ছে মিথজীবিতা, অথবা যেটার অপর নাম হচ্ছে মিউচুয়ালিজম। এই জিনিসটা মানেটা কি? সো সিনবায়োসিস হচ্ছে দুইটা জীবের মাঝে একটা সম্পর্ক, দুইটা জীবের মাঝে একটা সম্পর্ক, যেই সম্পর্কের ক্ষেত্রে এই জীবটা হচ্ছে এটা থেকে উপকৃত হয়, অন্যদিকে এই জীবটা হচ্ছে এটা থেকে উপকৃত হয়। সো সিনবায়োসিস কিংবা মিথজীবিতা হচ্ছে এমন একটা সম্পর্ক যে সম্পর্কের ক্ষেত্রে দুইটা জীবই হচ্ছে উপকৃত হয়। এখন কথা হইতেছে, তুমি একটু সিম্পলি চিন্তা করো, এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বইতে নাই। সেটা হচ্ছে ধরো আমরা যখন হচ্ছে আমাদের মাতৃগর্ভে থাকি তখন কিন্তু আমরা মায়ের দেহ থেকে পুষ্টি পদার্থ সংগ্রহ করে থাকি। অন্যদিকে আমাদের মায়ের দেহ কিন্তু আমাদের দেহ থেকে কিছু পরিমাণ হরমোন কিংবা কিছু পরিমাণ হচ্ছে পুষ্টি পদার্থ হচ্ছে নিয়ে থাকে। তাহলে এই সম্পর্কটাকে যখন হচ্ছে একটা সন্তান তার মাতৃগর্ভে থাকে তখন এই সম্পর্কটাকে আমরা কি মিথজীবিতা বলতে পারবো কি পারবো না? আনসার হচ্ছে না। আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে মিথজীবিতার ক্ষেত্রে দুইটা শর্ত। যদি একটা সম্পর্ককে মিথজীবিতা বা সিম্বায়োসিসের সম্পর্ক বলতে হয়, আমাদের দুইটা শর্ত তাকে ফুলফিল করতে হবে। একটা শর্ত হচ্ছে, এক নম্বর কথা, দুইটা ভিন্ন প্রজাতির জীব হইতে হবে, দুইটা ভিন্ন প্রজাতির জীব হইতে হবে, আলাদা আলাদা প্রজাতির। ঠিক আছে? এই যে সম্পর্কটা, সেই সম্পর্কটা দুইটা ভিন্ন ভিন্ন জীবের মাঝে হইতে হবে। এই জীবটা যে প্রজাতির, এই জীবটা সে একই প্রজাতির হইলে কিন্তু হবে না, দুইটা আলাদা আলাদা বা ভিন্ন ভিন্ন প্রজাতির জীব হইতে হবে। এবং দুই নাম্বার কথা, যেটা একটু আগে আমি বললাম, যে এই ক্ষেত্রে হচ্ছে দুটি জীবই উপকৃত হইতে হবে। তাহলে খাতার মাঝে সুন্দর করে হচ্ছে লিখে ফেলো যে সিম্বায়োসিস কিংবা মিথজীবিতার ক্ষেত্রে হচ্ছে দুইটা শর্ত। সেই শর্তগুলো হচ্ছে, এই ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে এই সম্পর্কটা হইতে হবে এবং পাশাপাশি দুইটা জীবই হচ্ছে এই ক্ষেত্রে উপকৃত হইতে হবে। ঠিক আছে? সো এই জিনিসটাকে আমরা বলতেছি সিম্বায়োসিস কিংবা মিথজীবিতা, অথবা এক্ষেত্রে যেহেতু দুজনই হচ্ছে মিউচুয়ালি পরস্পরকে সাহায্য করে, তার জন্য এটাকে অনেক সময় বলা হয় হচ্ছে মিউচুয়ালিজম। এখন এক ধরনের সিম্বায়োসিস বা এক ধরনের মিউচুয়ালিজমের অপর নাম হচ্ছে হেলোটিজম। সেই জিনিসটা কি? সো হেলোটিজম কথাটা তোমরা বইতে পাবা। এই জিনিসটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, দুইটা জীব যদি পরস্পরের সাথে এমন একটা মিথজীবিতা সম্পর্কে যায় বা এমন একটা হচ্ছে সিম্বায়োসিসের সম্পর্কে যায়, যেখানে এটা যদি আমরা দিই এ জীব এবং এটা যদি দিই বি জীব, তারা পরস্পরকে হেল্প করে, ঠিক আছে, বাট ধরো এ জীবটা হচ্ছে বি জীব থেকে বেশি বেশি পরিমাণ হেল্প নেই, তাহলে সেই ধরনের সিম্বায়োসিসকে আমরা বলবো হচ্ছে হেলোটিজম। তাহলে হেলোটিজম জিনিসটা কি? হেলোটিজম হচ্ছে এমন এক ধরনের সিম্বায়োসিস বা এমন এক ধরনের হচ্ছে মিথজীবিতা, যেই ক্ষেত্রে দুইটা জীব পরস্পরকে হেল্প তো করে, বাট কোনো একটা জীব হচ্ছে অন্য আরেকটা জীব থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে হেল্প পেয়ে থাকে। তাহলে আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে যে হেলোটিজম জিনিসটা কি। সো লাইকেনের ক্ষেত্রে আমরা দেখব যে লাইকেনের মাঝে, এখন আসো সেকেন্ড কথায় চলে যায়, লাইকেনের ক্ষেত্রে দেখা যায় যে এটা যদি একটা লাইকেন হয়, সে লাইকেনের মাঝে মাত্র 5 থেকে 10% অংশ জুড়ে থাকে হচ্ছে শৈবালটা। আমরা জানি লাইকেন মানেই হচ্ছে শৈবাল এবং ছত্রাক দুজনেই এর ভিতরে থাকবে। তার ভিতরে আমরা মনে রাখবো যে শৈবাল থাকে মাত্র 5 থেকে 10%, অন্যদিকে 90 থেকে 95% কি থাকে? আমাদের ছত্রাক থাকে। এবং আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে, এই ক্ষেত্রে শৈবাল ছত্রাক থেকে যতটুকু সাহায্য পায়, ছত্রাক শৈবাল থেকে তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণে সাহায্য নিয়ে থাকে। কাজে এই ধরনের মিউচুয়ালিজমকে আমরা কি বলতে পারি? হেলোটিজম বলতে পারি। সো লাইকেনের ক্ষেত্রে শৈবাল এবং ছত্রাকের মাঝে যে ধরনের মিউচুয়ালিজম বা যে ধরনের হচ্ছে মিথজীবিতা আছে, সেই মিথজীবিতাকে কিছু কিছু উদ্ভিদ বিজ্ঞানী হচ্ছে হেলোটিজম এই জন্যই হচ্ছে নামকরণ করছেন। সো আশা করি এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ার। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমরা মনে রাখবো যে লাইকেন কথাটা আসছে যে শব্দটা থেকে, তার নাম হচ্ছে লেইকেন। সো লেইকেন এই জিনিসটা মানে কি? লেইকেন এই জিনিসটা মানে হচ্ছে তোমার ছত্রাক জাতীয় বা ছত্রাকের মতো দেখতে এরকম কোন একটা উদ্ভিদ। সো দেখতেই পারতেছো যে লাইকেনের মাঝে মাত্র 5 থেকে 10%, অর্থাৎ খুবই অল্প পরিমাণে থাকে হচ্ছে আমাদের শৈবাল, বাকি ফুল জিনিসটাই হচ্ছে ছত্রাক। এজন্য এই জিনিসটাকে দেখতে অনেকটা ছত্রাকের মতো দেখায়, এই জন্য এটার নাম হয়েছে হচ্ছে লাইকেন। ঠিক আছে? সো আশা করি এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ার। এখন কথা হইতেছে লাইকেন এই জিনিসটা কেন গঠিত হইতে হয়? এর কারণ হচ্ছে, শুধুমাত্র একটা শৈবালের পক্ষে কিন্তু একটা পরিবেশে টিকে থাকা অনেক কঠিন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে, আমরা যখন হচ্ছে এই চ্যাপ্টার একদম ফার্স্ট ক্লাসটা নিয়েছিলাম তখন আমি কি বলছিলাম একটু খেয়াল করে দেখো। তখন কিন্তু আমি বলছিলাম যে আমাদের উদ্ভিদ জগতের মাঝে সবচেয়ে অনুন্নত প্রকৃতির যে উদ্ভিদগুলো আছে সেগুলো অবস্থান করে হচ্ছে থেলোফাইটাতে। সেই থেলোফাইটা আবার দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। সেই শৈবাল এবং ছত্রাকের মাঝে শৈবাল হচ্ছে সবচেয়ে বেশি অনুন্নত।
তাহলে শৈবাল কিন্তু একটা আর্দ্র পরিবেশে বা খুব বেশি তাপমাত্রা আছে এরকম পরিবেশে কিংবা খুবই কম তাপমাত্রা আছে এরকম কোনো পরিবেশে পড়লে সে কিন্তু হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে। এটা গেল শৈবালের কথা। অন্যদিকে কোনো একটা ছত্রাকের কথা চিন্তা করো, সেই ছত্রাকও কিন্তু সে যেহেতু হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, কাজে সে কিন্তু হচ্ছে খাবারের জন্য অন্য কোনো কিছুর ওপর ডিপেন্ডেন্ট। কাজে দেখতেই পারতেছি যে শৈবাল সে নিজে খাদ্য তৈরি করতে পারে, অন্যদিকে ছত্রাক সে বেশি পরিমাণ টিকে থাকতে পারে। এই জন্যই দেখা যায় যে এই শৈবাল এবং ছত্রাকের মাঝে হচ্ছে একটা মিথজীবিতা বা সহাবস্থানের একটা হচ্ছে সুযোগ থাকে। এই জন্যই আমাদের লাইকেন গঠিত হয়। এবং পাশাপাশি আমাদের পৃথিবীর মাঝে যত ধরনের হচ্ছে কঠিন জলবায়ুর যে অঞ্চলগুলো আছে, অর্থাৎ খুব বেশি হচ্ছে গরম পড়তেছে, মরুভূমি, এরকম অঞ্চলগুলোতে দেখা যায় যে একটা শৈবালের ইন্ডিভিজুয়ালি বা একটা ছত্রাকের ইন্ডিভিজুয়ালি বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু সেখানে ইজিলি হচ্ছে লাইকেন আকারে তারা কিন্তু বেঁচে থাকতে পারে। তো আশা করি এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ার। এবং আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে লাইকেন কিন্তু কোনো একটা পরিবেশের আসলে জলবায়ু কীরকম সেই জিনিসটা কিন্তু ডিকটেট করতে পারে। কোনো একটা পরিবেশের মাঝে জলবায়ুটা কি বেশি দূষিত নাকি হচ্ছে কম দূষিত, সেই জিনিসটা সেখানে লাইকেন কীরকমভাবে জন্মাচ্ছে বা লাইকেনের জন্মানোর পরিমাণটা কতটুকু সেটা যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারবো। কারণ লাইকেন কিন্তু শুধুমাত্র হচ্ছে বিশুদ্ধ পরিবেশে বা হচ্ছে যেখানে হচ্ছে দূষণ কম সেখানে জন্মায়। দেখা যায় যে যেখানে হচ্ছে পরিবেশ দূষণের পরিমাণটা অনেক বেশি সেখানে কিন্তু আমাদের লাইকেন জন্মানোর হারটা অনেক অনেক কম হয়। তো আশা করি ইনিশিয়াল কথাবার্তাগুলো একদমই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব হচ্ছে লাইকেনের ক্লাসিফিকেশন কিংবা শ্রেণী বিভাগে। তো এই পর্যায়ে আমরা দেখে নিব হচ্ছে লাইকেনের ক্লাসিফিকেশন কিংবা শ্রেণীবিন্যাস। লাইকেনকে আসলে বিভিন্নভাবেই হচ্ছে ক্লাসিফাই করা যায়, তবে আমরা মনে রাখবো যে আমাদের বই অনুযায়ী হচ্ছে মেইনলি 3টা শ্রেণীতে বা 3টা ভাবে হচ্ছে আমাদের লাইকেনকে শ্রেণীবিন্যস্ত করা হয়েছে। সেগুলো কি? এক নম্বর হচ্ছে লোকেশন কিংবা অবস্থানের ভিত্তিতে, লাইকেনটা কোথায় অবস্থান করতেছে এটার উপর ডিপেন্ড করে হচ্ছে লাইকেনকে আমরা বইতে দেখবো হচ্ছে বিভিন্নভাবে হচ্ছে ভাগ করা হয়েছে। তবে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্টগুলো হচ্ছে আমি এখানে লিখছি। যেগুলো হচ্ছে আমাদের যে লাইকেনগুলো হচ্ছে গাছের বাকল কিংবা কাণ্ডের উপর হচ্ছে জন্মায় তাদেরকে বলা হয় হচ্ছে কর্টিকোলাস, এবং এর উদাহরণ হচ্ছে পারমেলিয়া। যেগুলো হচ্ছে উষ্ণ কিংবা আর্দ্র অঞ্চলের মাটিতে জন্মায় তাদেরকে বলা হয় হচ্ছে টেরিকুলাস, এবং এর উদাহরণটা হচ্ছে কোরা পাভুনিয়া। লিগনোকুলাস হচ্ছে সেই সকল লাইকেনকে বলা হয় যারা হচ্ছে ভেজা কাঠের উপর ডিরেক্টলি জন্মায়, যেমন এর উদাহরণ হচ্ছে পিপ্টোপোরাস। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে পারো, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই যে 3টা ক্লাসিফিকেশন তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারাল। এই স্ট্রাকচারালের ভিতরে বইতে যতগুলো হচ্ছে উদাহরণ দেওয়া আছে, বইতে যতগুলো হচ্ছে প্রকারভেদ দেওয়া আছে সবগুলো একটু মনে রাখবা। এর ভিতরে আমি জাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে 4টা লিখছি, এই 4টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, বিশেষ করে হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় কিংবা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু যে কোনো একটা উদাহরণ কিন্তু চলে আসতে পারে। সো একটু ভালো করে খেয়াল করো, স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন কিংবা হচ্ছে তোমার গঠনগত শ্রেণীবিন্যাসে আসলে বলা হয়েছে লাইকেনটা আসলে গঠনের দিক থেকে কিরকম, সেই জিনিসটা কি সরল নাকি হচ্ছে জটিল, তার গঠন কি দেখতে পাতার মতো নাকি সে হচ্ছে কোনো একটা অবলম্বনের সাথে হচ্ছে ঝুলে থাকে, এই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন কিংবা গঠনগত শ্রেণীবিন্যাস করা হয়েছে। এর ভিতরে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে সবচেয়ে সরলতম স্ট্রাকচারাল গঠন বিশিষ্ট লাইকেন হচ্ছে আমাদের ল্যাপ্রোস লাইকেন। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা যে ল্যাপ্রোস লাইকেন হচ্ছে সবচেয়ে সিম্পলিয়েস্ট গঠন বিশিষ্ট, এবং তার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লাইকেনের মাঝে আমরা বলছিলাম শৈবাল থাকে, ছত্রাক থাকে। সো সেই শৈবালের স্তরটাকে ঢেকে রাখার জন্য জাস্ট একটা কি দুইটা মাত্র হচ্ছে হাইফা থাকে আমাদের ছত্রাকটা। সো এই জন্য এটা হচ্ছে সবচেয়ে সিম্পলিয়েস্ট বা সবচেয়ে সরলতম হচ্ছে লাইকেন। এরপর আসো ক্রাস্টোস লাইকেন। সো ক্রাস্টোস, ফ্রুটিকোস, ফলিওস এগুলো আসলে দেখতে কিরকম সেই জিনিসটা আমরা অনেকেই হচ্ছে পেঁচায় ফেলি। সো এই জিনিসপাতিগুলো আমি যেভাবে মনে রাখতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি, তোমরা ইচ্ছা করলে সেরকমভাবে মনে রাখতে পারো, অথবা তোমাদের যেভাবে হচ্ছে খুশি, যেভাবে হচ্ছে তোমাদের বুঝতে বা মনে রাখতে সুবিধা হয় সেভাবে মনে রাখতে পারো। সো ক্রাস্টোস লাইকেন, ক্রাস্টোস কথাটার সাথে একটা ক্রসের মিল আছে, ক্রস। সো আমি চিন্তা করতাম যে কোনো একটা পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠের মাঝে একটা ক্রস আছে। সো আমরা মনে রাখবো সেখান থেকে যে ক্রাস্টোস লাইকেন সে আসলে কোনো একটা পৃষ্ঠের সাথে হচ্ছে লেগে থাকে। এই ধরনের লাইকেনগুলো হচ্ছে কোনো একটা পৃষ্ঠের সাথে হচ্ছে এরকমভাবে লেগে থাকে। ঠিক আছে, আশা করি এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারবা। এবং ক্রাস্টোস লাইকেনের একটা উদাহরণ হচ্ছে স্ট্রিগোলা। ঠিক আছে, এরপর আসা হচ্ছে ফলিওস লাইকেন। সো ফলিওস, এই ফলিওস কথাটা শুনলে আমাদের মাথার মধ্যে কোনটা আসে? মাথার মাঝে আসে হচ্ছে ফলের কথা। সো একটা ফল গাছের মাঝে নিশ্চয়ই হচ্ছে পাতা থাকবে, তাহলে আমরা সেখান থেকে মনে রাখবো যে একটা ফল গাছ যদি এটা হয় সেটার মাঝে যেরকম পাতা থাকে সে পাতার মতো এরকম কিছু স্ট্রাকচার থাকবে এখানে। সো এরকম স্ট্রাকচারের যে লাইকেন হবে বা পাতার মতো, বিষমপৃষ্ঠ পাতার মতো বলা হয়েছে দেখো বইতে, এরকম পাতার মতো স্ট্রাকচার যে লাইকেনের হবে তাকে বলা হবে হচ্ছে ফলিওস লাইকেন। সো ফলিওস থেকে ফল,
ফল গাছের হচ্ছে পাতা থাকে, পাতার মতো দেখতে। ফ্রুটিকোস, সো ফ্রুটিকোস মানে হচ্ছে ফল, আবার আগের মতোই ফল চলে আসছে। সো ফ্রুটিকোস থেকে আমরা এইভাবে মনে রাখতে পারি যে ফ্রুটিকোস মানে হচ্ছে ফ্রুট, ফ্রুট হচ্ছে গাছের মাঝে ঝুলে থাকে। সো সেখান থেকে মনে রাখা যায় যে এই ক্ষেত্রে ফ্রুটিকোজের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কোনো একটা গাছ যদি এরকম হয়, এটা যদি গাছের একটা কাণ্ড হয় বা কোনো একটা ডালপালা হয়, সেখান থেকে হচ্ছে এই লাইকেনগুলো এইভাবে ঝুলে থাকবে, ঠিক আছে। তাহলে ফ্রুটিকোজ লাইকেন এই জিনিসপাতিগুলো হচ্ছে কোনো একটা অবলম্বনের সাথে, স্পেশালি হচ্ছে কোনো একটা গাছের কাণ্ড থেকে হচ্ছে ঝুলে থাকে, ঠিক আছে। সো এই জিনিসপাতিগুলো এভাবে মনে রাখতে পারো। এবং পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এদের উদাহরণগুলো, যেমন ফলিউস লাইকেন থেকে উদাহরণ হচ্ছে পারমেলিয়া, পারমেলিয়া টাইপের লাইকেনকে বলা হয় হচ্ছে ফলিউস লাইকেন, এবং ফ্রুটিকোজ লাইকেন থেকে উদাহরণ হচ্ছে আসনিয়া, ঠিক আছে। সো এই জিনিসপাতিগুলো আশা করি মনে থাকবে এভাবে। আর পাশাপাশি হচ্ছে এখান থেকে দেখবা প্রত্যেকটার সাথেই হচ্ছে আমাদের বইতে কিছু কিছু উদাহরণ দেওয়া আছে। উদাহরণের সংখ্যা হচ্ছে কোনো একটা ক্ষেত্রে, ধরো এটার ক্ষেত্রে হচ্ছে 2টা বা এটার ক্ষেত্রে হচ্ছে 3-4টা করে দেওয়া আছে। সো সেখান থেকে এত কিছু শেখার দরকার নেই, আমি জাস্ট বলবো যে যেটা হচ্ছে করবা সেটা হচ্ছে প্রত্যেকটা টাইপ মনে রাখবা, প্রত্যেকটা টাইপের লাইকেন দেখতে কিরকম। অর্থাৎ আমরা একটু আগে যে বললাম হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সরলতম, এটা হচ্ছে অনেকটা ক্রসের মতো কোনো একটা পৃষ্ঠের সাথে হচ্ছে লেগে থাকে। সো এইভাবে হচ্ছে এই জিনিসপাতিগুলো আসলে দেখতে কিরকম সেই জিনিসটা মনে রাখবে। এবং পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা থেকে জাস্ট একটা করে উদাহরণ, যেটা হচ্ছে তোমার পছন্দ বা যেটা হচ্ছে তোমার মনে রাখা সহজ, সেই জিনিসটা মনে রাখবা, যেন আমাদের সিকিউ যদি এখান থেকে আসে সেটা যেন আমরা লিখতে পারি। আর এমসিকিউ কোন উদাহরণটা ইম্পর্টেন্ট সেটা আমরা কিভাবে জানবো, সেটা জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কিংবা আমাদের বইয়ের যে কোনো চ্যাপ্টারে আমরা যখন পড়বো তখন সেই চ্যাপ্টারটা পড়ার পর তারপর আমরা হচ্ছে বইয়ের একদম পিছনে চলে যাবো। বইয়ের একদম পিছনে গেলে দেখবো যে আমরা প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো আছে সেখান থেকে হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো যে এই যে হচ্ছে ক্রাস্টোস লাইকেন, সেই ক্রাস্টোস লাইকেন থেকে অনেকগুলো উদাহরণ দেখবো বইতে দেওয়া আছে, তার ভিতরে কোন উদাহরণটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে সেখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোন এক্সাম্পলটা বারবার হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষা কিংবা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসছে, সেখান থেকে হচ্ছে আমাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। সো এইভাবে আশা করি এই জিনিসপাতিগুলো মনে রাখবা তোমরা। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কম্পোজিশনাল ক্লাসিফিকেশন। কম্পোজিশনাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে এই যে লাইকেন যার ভিতরে হচ্ছে ছত্রাক আছে, শৈবাল আছে, এর ভিতরে ছত্রাকটা আসলে কিরকম দেখতে, ছত্রাকটা আসলে কিরকম প্রকৃতির বা কিরকম শ্রেণীর ছত্রাক, সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কম্পোজিশনাল ক্লাসিফিকেশন। সো এই ক্ষেত্রে যে হচ্ছে ছত্রাকটা থাকবে, সেই ছত্রাকটা যদি হচ্ছে অ্যাসকোমাইসিটিস এই শ্রেণীর অন্তর্গত ছত্রাক হয়, তাহলে সেই লাইকেনটাকে আমরা বলবো হচ্ছে অ্যাসকোলাইকেন। তাহলে বেসিডিও লাইকেন বুঝতে পারতেছো, বেসিডিওমাইসিটিস নামক শ্রেণীর ছত্রাক যদি এই ক্ষেত্রে থাকে তাহলে সেই ধরনের লাইকেনকে আমরা বলবো হচ্ছে বেসিডিও লাইকেন, ঠিক আছে। সো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ক্লাসিফিকেশনটা, এখান থেকে সাধারণত এমসিকিউ আসবে। সুতরাং ভালো করে হচ্ছে বই থেকে যখন পড়বা তখন স্ট্রাকচারাল ক্লাসিফিকেশন কিংবা গঠনগত যে শ্রেণীবিন্যাসটা বইতে দেওয়া আছে সেই জিনিসটা খুব ভালো করে হচ্ছে পড়ার চেষ্টা করবা। সো আশা করি হচ্ছে ক্লাসিফিকেশন অংশটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের লাইকেনের স্ট্রাকচার কিংবা গঠনে। আচ্ছা, একটা লাইকেনের যদি টিপিক্যাল একটা স্ট্রাকচার দেখতে চাই তাহলে আমরা দেখবো যে এই কয়েকটা অঞ্চলই হচ্ছে সেই স্ট্রাকচারের মাঝে আছে। সেগুলা কি, আমরা মনে রাখবো যে একটা লাইকেনের গঠনে একদম উপরের দিকের যে লেয়ারটা থাকে বা স্তরটা থাকে তাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স। সো আমি যখনই হচ্ছে জুওলজি পড়াইতেছিলাম তখন কিন্তু আমি বলছিলাম যে বায়োলজিতে আমরা দুইটা কথা পাবো, একটা হচ্ছে কর্টেক্স আর একটা হচ্ছে মেডুলা। সো মেডুলা এই জিনিসটা মানে হচ্ছে মাঝখানে, কি মনে রাখবো আমরা, মেডুলা মানেই হচ্ছে মাঝখানে। তাহলে দেখো মেডুলার অবস্থান কোথায়, একদম মাঝখানে, এবং কর্টেক্স সেই জিনিসটা হচ্ছে চারপাশে থাকবে। তাহলে এই ক্ষেত্রে একদম উপরের দিকে যে কর্টেক্সটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে আপার কর্টেক্স কিংবা ঊর্ধ্ব কর্টেক্স। অন্যদিকে নিচের দিকে এখানে যে কর্টেক্সটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে নিম্ন কর্টেক্স, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্সের পর এখানে থাকে হচ্ছে শৈবাল স্তর, যেখানে হচ্ছে আমাদের শৈবালটা থাকে। আর বাকি যে অংশগুলো আমরা দেখতে পারতেছি সেগুলো বুঝতে পারতেছো, এগুলো হচ্ছে ছত্রাকের অংশ। তাহলে মেডুলাতে ছত্রাকের এই জায়গাতে আমরা কি দেখতে পাবো, এই জায়গাতে দেখতে পাবো হচ্ছে হাইফাগুলা, ঠিক আছে। এগুলো হচ্ছে মেইনলি হাইফেই। এবং পাশাপাশি আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে ছত্রাকের দেহের মাঝে বা লাইকেনের দেহের মাঝে আমরা বলতে পারি যে নিচের দিকে হচ্ছে কিছু পরিমাণ রাইজান অংশ থাকে। এই রাইজান অংশটা হচ্ছে দেখতে অনেকটা মূলের মতো। সো আমরা জানি যে ছত্রাকের দেহের মাঝে আসলে মূল কাণ্ড পাতা বলে আলাদা করে কিছুই থাকে না, কিন্তু এক্ষেত্রে রাইজান থাকে। রাইজানগুলো হচ্ছে অনেকটা মূলের মতো দেখতে। এই রাইজান হচ্ছে এই লাইকেনটাকে দুইটা ক্ষেত্রে হেল্প করে। এক নম্বর কথা হচ্ছে সে নিশ্চয়ই কোনো না কোনো একটা অবস্থানের সাথে বা অবলম্বনের সাথে হচ্ছে লেগে থাকবে। সো সেই লেগে থাকার ক্ষেত্রে হচ্ছে এই রাইজানটা তাকে অ্যাটাচ করতে হচ্ছে সহায়তা করে। এবং দুই নাম্বার কথা হচ্ছে এই জিনিসটা যদি মাটির সাথে লেগে থাকে তখন মাটি থেকে হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করে হচ্ছে নিয়ে যেতেও এই রাইজান হেল্প করে। সো একটা লাইকেন কিভাবে হচ্ছে কাজ করে বা তার ভিতরে হচ্ছে যেই জিনিসপাতিগুলো আমরা দেখতে পাচ্ছি শৈবাল এবং ছত্রাক, সে আসলে কিভাবে হচ্ছে ফাংশন করে সেই জিনিসটা আমরা যদি বুঝতে যাই এই গঠনটা আমাদের খুবই হেল্প করবে। কারণ এই যে দেখো উপরের দিকে যে ঊর্ধ্ব কর্টেক্স, এই ঊর্ধ্ব কর্টেক্স অঞ্চলটা হচ্ছে একদম হচ্ছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয় সাধারণত। এই স্বচ্ছ হওয়ার কারণে উপর থেকে সানলাইট কিংবা সূর্যালোক কিন্তু হচ্ছে আমাদের এই
শৈবালের উপর পড়তে পারে। ফলে শৈবাল সেই সূর্যালোকের উপস্থিতিতে কি তৈরি করবে, তার ভিতরে যেহেতু ক্লোরোফিল আছে, ক্লোরোফিলের উপস্থিতিতে সে সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করবে। সেই খাদ্য হচ্ছে সে ছত্রাককে দিবে, কারণ কি ছত্রাক হচ্ছে কি করতে পারে না, সে হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। অন্যদিকে সে হচ্ছে এই ছত্রাকটা এই রাইজাইন কিংবা হচ্ছে এই মূলের মাধ্যমে মাটি থেকে হচ্ছে পানি এবং খনিজ লবণ শোষণ করে হচ্ছে আমাদের এই শৈবালকে দিবে। ঠিক আছে, এর মাধ্যমে তারা হচ্ছে একটা মিউচুয়ালিস্টিক সম্পর্ক বা মিউচুয়ালিজমের যে ঘটনাটা আছে সেই জিনিসটা তারা সম্পূর্ণ করে থাকে। সো আশা করি আমাদের লাইকেনের স্ট্রাকচার কিংবা গঠনটাও তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব হচ্ছে লাইকেনের ফাংশনে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা যেটা সেটা হচ্ছে এখান থেকে যেই এমসিকিউগুলো আমাদের মেডিকেল কিংবা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনে আসবে, মানে এটা বলা যায় যে অলমোস্ট আসবে এরকম কিছু গুরুত্বপূর্ণ আমাদের স্পেশাল লাইকেনের নাম, যেগুলো হচ্ছে আমরা এখন জেনে নিব। আচ্ছা, এই পর্যায়ে আমরা দেখে নিব হচ্ছে লাইকেনের ফাংশন কিংবা হচ্ছে কাজ, যেটা কিনা অর্থনৈতিক গুরুত্বের আন্ডারে হচ্ছে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। সো সেখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে লাইকেনের মাঝে কিছু কিছু লাইকেন, যেমন এর উদাহরণ নিতে পারে লাইকেনিন, সেটা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে পুষ্টি পদার্থ সমৃদ্ধ, যেমন কার্বোহাইড্রেট সমৃদ্ধ হচ্ছে লাইকেনিন। এই জন্য লাইকেনিনকে অনেক সময় হচ্ছে মানুষ খাবার হিসেবে গ্রহণ করে থাকি। তাহলে আমরা দেখলাম লাইকেনের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানুষের খাবার হিসেবে কাজ করে সে। এবং পাশাপাশি এখান থেকে 2 নাম্বার আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে রাখবো রেনডিয়ার নামে একটা প্রাণী আছে বা পশু আছে যে কিনা হচ্ছে এক ধরনের লাইকেন খেয়ে থাকে, যে লাইকেনটার নাম হচ্ছে ক্লেডোনিয়া রেঙ্গিফেরিনা। সো এই ধরনের লাইকেনকে এই জন্য বলা হয় হচ্ছে রেনডিয়ারের মস। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ভালো করে মনে রাখবা, পরীক্ষাতে কিন্তু এরকমটা আসতেই পারে যে নিচের কোনটি হচ্ছে রেনডিয়ারের মস হিসেবে পরিচিত, সেই ক্ষেত্রে আনসার কি দিতে হবে, আনসার দিতে হবে কিন্তু ক্লেডোনিয়া রেঙ্গিফেরিনা। আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজে, স্পেশালি হচ্ছে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যে হচ্ছে লিটমাস পেপার ব্যবহার করে থাকি, কোন একটা দ্রবণ সেটা কি অ্যাসিডিক নাকি ক্ষারীয় সেই জিনিসটা পরীক্ষা করার জন্য এই যে লিটমাসের যে কালারটা আমরা দেখি লাল কালার কিংবা হচ্ছে তোমার নীল কালার, সেই জিনিসটা হচ্ছে কিছু পরিমাণ লাইকেনের দেহ থেকে কিন্তু কালেক্ট করা হয়। সো আশা করি এই জিনিসপাতিগুলো মনে থাকবে। এবং শুধুমাত্র লাইকেন যে আমাদের ভালো কাজই করে সেটা না, এর কিছু খারাপ দিকও আছে বা অপকারী দিকও আছে। যেমন আসনিয়া এবং ক্লেডোনিয়া নামক লাইকেনের ক্ষেত্রে দেখা যায় যে এর কিছু স্পেসিস বা প্রজাতি আছে যারা কিনা ভাস্কর্য কিংবা স্মৃতিসৌধ এদের উপর যদি জন্মায় সেই জিনিসটা সে হচ্ছে ক্ষতি সাধন করে থাকে। এবং পাশাপাশি এদের মাঝে কিছু এমন প্রকৃতির লাইকেনও আছে যারা হচ্ছে অনেকটা বলা যায় যে কৃতজ্ঞ প্রকৃতির, অর্থাৎ সে যেই উদ্ভিদটার উপর সে জন্মায় সেই উদ্ভিদটাকে সে হচ্ছে সারাউন্ড করে ফেলে বা সেই উদ্ভিদটা সারা দেহে হচ্ছে সে ছড়ায় পড়ে, এবং পাশাপাশি সেই উদ্ভিদটা থেকে প্রচুর পরিমাণে পুষ্টি পদার্থ সে হচ্ছে সংগ্রহ করে সেই উদ্ভিদটার ক্ষতি সাধন করে। তাহলে আমরা মনে রাখলাম যে আসনিয়া এবং ক্লেডোনিয়া এই ধরনের কিছু লাইকেনও আছে যারা কিনা আমাদের ভাস্কর্য এবং যেই উদ্ভিদের উপর সে জন্মায় সেই উদ্ভিদটার কিন্তু ক্ষতি সাধন করে থাকে। এবার আসো এই ক্লাসের একদম লাস্ট যে টপিক বা লাস্ট যে হচ্ছে অংশ, যেটা হচ্ছে কিছু স্পেশাল লাইকেনের নাম আমরা অবশ্যই মনে রাখবো। এই জিনিসটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রশ্নে মাঝে মধ্যেই আসে এবং বিভিন্ন ধরনের এডমিশন টেস্টও আসে। সো আমাদের এই কোর্সের মাঝে আমরা দেখতে পারতেছো যে আমরা শুধুমাত্র হচ্ছে একাডেমিকের মাঝে সীমাবদ্ধ নাই, পাশাপাশি হচ্ছে আমরা ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলের ক্ষেত্রে কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে, কোন জায়গার যে ইনফরমেশনটা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যে ভাইয়ের কাছে পড়ো না কেন বা যে স্যারের কাছে পড়ো না কেন সেটা গুরুত্বপূর্ণ না, কথা হচ্ছে তিনি তোমাকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেটা কীরকমভাবে বুঝিয়ে দিচ্ছেন এবং সেই জিনিসটা ইমপ্লিমেন্ট করে তুমি পরীক্ষায় ভালো করতে পারতেছো কি পারতেছো না, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কাজে সেই জিনিসটার উপর গুরুত্ব দিয়ে তোমাদের কথা মাথায় রেখে হচ্ছে আমি যেই জিনিসপাতিগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আলাদা করে এরকমভাবে বলে দিচ্ছি ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলেই কিন্তু আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পাবা যে কোন জায়গা থেকে হচ্ছে আমাদের বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে পড়াশোনা করতে হবে। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমাদের সময় হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল যে নিচের কোনটিকে রেনডিয়ার মস বলা হয়, তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে ক্লেডোনিয়া রেঙ্গিফেরিনা। এরকম 4টা উদাহরণ হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে, 4টা উদাহরণই খুবই ভালো করে হচ্ছে মনে রাখতে হবে। এই জিনিসপাতিগুলো কিন্তু কোনোভাবে হচ্ছে মিস দেওয়া যাবে না, অবশ্যই এগুলো একটু কষ্ট করে হইলেও মুখস্থ রাখতে হবে। তাহলে আইসল্যান্ড মস এটা যে ধরনের লাইকেনের নাম সেটা হচ্ছে সেট্রারিয়া আইসল্যান্ডিকা। দেখো এই জিনিসটা মনে রাখা কিন্তু খুবই সহজ, আইসল্যান্ডিকা আছে সেখান থেকে আইসল্যান্ড মস, এটা মনে রাখতে পারবো ইজিলি আশা করি। এরপর আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে স্টোন মাশরুম। স্টোন মাশরুম কাকে বলা হয়, এন্ডোকার্পন মিনিয়েটাম। দেখো এই জিনিসপাতিগুলো বোঝানোর কিছু না, কিন্তু এখান থেকে কিন্তু মাঝে মধ্যেই এমসিকিউ আসে, মাঝে মধ্যে কিন্তু এখান থেকে এরকমটা আসে যে নিচের কোনটিকে হচ্ছে রেনডিয়ার মস বলা হয়, নিচের কোনটিকে আইসল্যান্ড মস বলা হয়, নিচের কোনটিকে স্টোন মাশরুম বলা হয়। সো এই জিনিসপাতিগুলো একটু কষ্ট করে হইলেও নিজেরা মনে রাখতে হবে। এবং সবশেষে যেটা আছে সেটা হচ্ছে রক ফ্লাওয়ার। রক ফ্লাওয়ার কাকে বলা হয় সেই জিনিসটা আমরা মনে রাখবো যে পারমিলিয়া, এই জিনিসটা নামটা বারবারই আসতেছে, আমরা দেখতে পাচ্ছি পারমিলিয়া হচ্ছে খুবই বিখ্যাত একটা লাইকেন। সো এই পারমিলিয়া, এবং দেখো বইয়ের মাঝে মধ্যে দেখবা এই জিনিসটা আছে এসপি মানে হচ্ছে কোনো একটা স্পেসিস, কোনো একটা প্রজাতি, ঠিক আছে, পারমিলিয়া গণটার কোনো একটা প্রজাতি, এই জিনিসটাকে কি বলা হয়, রক ফ্লাওয়ার বলা হয়। তো আশা করি মোটামুটিভাবে শৈবাল এবং ছত্রাক চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদেরকে আমি একটা
একটা ভালো ধারণা দিতে পারছি এই চ্যাপ্টারের কোন জায়গা থেকে কোন জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কীভাবে হচ্ছে একটা জিনিস খুব সহজে হচ্ছে ব্যাখ্যা করতে হবে, সেই জিনিসপাতিগুলো আমি চেষ্টা করেছি যথাসম্ভব সহজ করে তোমাদেরকে বোঝানোর। সো আশা করি আমাদের এই কোর্সটা তোমরা খুবই এনজয় করতেছো। সো আমারও হচ্ছে ব্যক্তিগত লাইফ আছে, আমারও হচ্ছে পরীক্ষা আছে, আমারও ভার্সিটির হচ্ছে পড়াশোনা আছে, তার ভিতর দিয়ে আমি চেষ্টা করতেছি যথাসম্ভব পরিশ্রম করে তোমাদের জন্য এই কোর্সের মাধ্যমে বায়োলজিকে একদম সহজ করে হচ্ছে তোমাদের কাছে এক্সপ্রেস করতে। সো আমি আমার জায়গা থেকে একদম 110% দিয়ে দিছি। সো সেই জন্য হচ্ছে তোমাদেরও একটা দায়িত্ববোধ আছে, সেই জিনিসটা হচ্ছে তোমাদের বন্ধুদেরকেও কিন্তু আমাদের এই বায়োলজি আড্ডা এবং এই বায়োলজি কোর্সের কথা জানাতে পারো, যেন তারা হচ্ছে এই কোর্সে ভর্তি হয়ে বায়োলজিকে তারা হচ্ছে ইন্টারেস্টিংভাবে হচ্ছে উপলব্ধি করতে পারে এবং এর ভিতরে যে মজাগুলো আছে একদম সহজ ভাষায় সেই জিনিসটা হচ্ছে অনুধাবন করতে পারে। তোমাদের মাঝে অনেকেই হচ্ছে ইন্টারেস্টিং কিছু প্রশ্ন করো, সেটা হচ্ছে ভাই আপনার যে ক্লাস সেই ক্লাসের মাঝে আপনি সব কিছুই হচ্ছে বুঝাই দেন এবং সব কিছু হচ্ছে ব্যাখ্যা করে দেন, তাহলে আপনার ক্লাসটা দেখলেই কি শুধুমাত্র এমসিকিউ সিকিউ সব কিছু কমন পড়বে কিনা? আনসারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আমি তো চেষ্টা করতেছি প্রত্যেকটা টপিক একদম সহজ করে এর ভিতরে যে থিওরিগুলো আছে সেগুলো খুবই সুন্দর করে হচ্ছে তোমাদের কাছে উপস্থাপন করতে। সো সেই জিনিসটা থেকে তোমরা হচ্ছে বুঝে নিবা যে ঘটনাটা আসলে কি। বুঝে নেওয়ার পর তারপর তোমাদের কাজ হচ্ছে মেইন বইটা যেটা হচ্ছে আমাদের পাঠ্য বই, আমি বলছি যে বোটানির ক্ষেত্রে তুমি হাসান স্যারের বই ফলো করবা, কিংবা জুওলজির ক্ষেত্রে হচ্ছে আজমল স্যারের বই ফলো করবা, এবং পাশাপাশি তুমি আরও কিছু বই ফলো করতে পারো। সো সেই মেইন বইগুলো থেকে তখন তোমার কাজ হচ্ছে যে মেইন বই অনুযায়ী যে ইনফরমেশনগুলো লেখা আছে সেগুলো ভালো করে হচ্ছে মুখস্থ করা বা ভালো করে হচ্ছে নিজের মাঝে আয়ত্ত করে নেওয়া। সো মেইন বই যদি তুমি না পড়ো আমার কাছে কেন, তুমি হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ জীববিজ্ঞানের শিক্ষকের কাছে পড়লেও কোনো লাভ হবে না। এর কারণ হচ্ছে মেইন বই থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো আসবে এবং সেখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নগুলো হচ্ছে করা হবে। সো সবার জন্য অসংখ্য শুভকামনা, দেখা হচ্ছে নতুন কোনো একটা চ্যাপ্টারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবা, আর হচ্ছে নিজের পড়াশোনাটায় অবশ্যই মনোযোগ দিয়ে করবা, নিজের পরিবারের খেয়াল রাখবা, আর হচ্ছে সবাই ভালো থাকবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম।